অনেকদিন পর আমার এই চ্যানেলে কথা বলতে আসলাম। অনেক বড় একটা ভুল করে ফেলেছে। একটা সময় ভাবতাম স্বৈরাচার হাসিনার পতনের পর আর হয়তো কথা বলতে হবে না। এর মধ্যে হঠাৎ ২-৩টা ভিডিও করেছিলাম। কিন্তু গ্যাপটা অনেক দিনের, প্রায় ২ বছর। ইউটিউবের অ্যালগরিদমের কারণে এখন এই ভিডিও হয়তো খুব বেশি মানুষের কাছে পৌঁছাবে না। আপনারা যারা আমাকে নিয়মিত শুনতেন, তাদের মনে থাকবার কথা, আমি কখনোই আমার ভিডিও শেয়ার করতে বা চ্যানেল সাবস্ক্রাইব করতে বলি না। কারণ এটা প্রত্যেকের নিজস্ব ব্যাপার। কিন্তু এখন কিছুদিন আমাকে একটু হেল্প করেন, যদি সম্ভব হয়। যদি কোনো সমস্যা না হয় তাহলে নতুন ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে বা অন্য কোনোভাবে শেয়ার করেন। এতে এই অ্যালগরিদম মানে যেটা মানে এখন নাই আসলে, ওইটা ব্যাক করবে ইউটিউবে, যাতে বেশি সংখ্যক মানুষের কাছে আসলে ভিডিওগুলো যায়। আজকে থেকে আবারও সেই পুরনো দিনের মতো, হাসিনার আমলের মতো আসলে নিয়মিত এই চ্যানেলে কথা বলা শুরু করছি। আশা করি নিয়মিত বলবো। যদিও এখন আর আমার আগের দিনগুলোর পার্টনার জাহেদ ভাই নাই, জাহেজ টেক। আরও ইন্টারেস্টিং ব্যাপার হলো, এখন কথা বলতে গেলে তো তাদের বিরুদ্ধেই যাওয়াটাই স্বাভাবিক। যাক, আমার সেটা ভেবে লাভ নাই। 5 আগস্টের পর অবশ্য এখন অনেকেই কথা বলেন নানান জায়গায়, নানান প্ল্যাটফর্মে, যাদের অনেককে হাতে পায়ে ধরেও হাসিনা রেজিমের বিরুদ্ধে একটা টু শব্দ করানো যায় নাই। যাই হোক, এইবার আলোচনায় যাই। দেশে গ্যাসের চরম সংকট চলছে। এর আগে ছিল তেলের ক্রাইসিস, সাথে বিদ্যুতের মানে লোডশেডিং। আচ্ছা, এই ক্রাইসিস ইচ্ছাকৃত কৃত্রিমভাবে দীর্ঘায়িত করা হচ্ছে কি? উচ্চ মূল্যে এলএনজি আমদানি এবং বিদেশি কোম্পানিকে দিয়ে নতুন টার্মিনাল নির্মাণ এবং আলো পরিচালনার দায়িত্বটাও তাদেরকে দিতে জনসমর্থন আদায় করার জন্য সরকার এবং সাথে আন্তর্জাতিক কোম্পানিগুলো কি কাজ করছে? আরও ক্রিটিক্যাল এবং ইন্টারেস্টিং কিছু ব্যাপার আছে। পুরো আলোচনাটা আজকে শুনবেন। এলএনজি আমদানিতে বছরে গড়ে 47,000 কোটি টাকা খরচ হয়। গত বছর এই খাতে ভর্তুকির পরিমাণ ছিল 6,000 কোটি টাকা। ইরান যুদ্ধের কারণে চলতি বছরের প্রথম 6 মাসে এলএনজি আমদানির ব্যয় 60,000 কোটি টাকা পার হয়ে গেছে। একই সময়ে ভর্তুকির পরিমাণও সম্ভবত 16,000 কোটি টাকা বা তার বেশি। অভ্যন্তরীণভাবে মানে দেশের মধ্যে গ্যাস উত্তোলনের ব্যয় এলএনজি আমদানির তুলনায় অনেক কম। ফলে দেশীয় উৎস থেকে গ্যাস উত্তোলন এবং সরবরাহ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়ার সুযোগ থাকলেও সেই ক্ষেত্রে তেমন অগ্রগতি নেই। সরকারের পক্ষ থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে শক্তিশালী করার কথা বলা হচ্ছে অনেকদিন থেকেই, কিন্তু বাস্তবে যে পাইপলাইন নির্মাণ করা দরকার সেখানে কোনো অগ্রগতি নাই। নতুন কূপ খনন, গ্যাস উত্তোলনেও কোনো গতি নাই। কিন্তু এলএনজি আমদানির জন্য টার্মিনাল নির্মাণে কিন্তু সরকারের অনেক আগ্রহ। দেশের বর্তমান 2 ভাসমান এলএনজি টার্মিনালের বয়স 10 বছরও হয় নাই। এর মধ্যেই এই 2 টার্মিনালের ত্রুটি একটা নিয়মিত ব্যাপার। কিন্তু মজার ব্যাপার হলো, এসব ত্রুটির সময় মতো মেরামত না করে 2টা কোম্পানি গড়িমসি করে। আর দুর্ঘটনা একটা ঘটছে এবং এর ফলে প্রায় 1 মাস ধরে একটা টার্মিনাল বন্ধ। সামিটের একটা টার্মিনাল আছে, ওইটা ঠিক থাকলেও কার্গো থেকে এলএনজি খালাস না করে পরিচালনাকারী কোম্পানি এক্সিলারেট এনার্জি নানান যুক্তি দেখাচ্ছে। এইবার ইন্টারেস্টিং ব্যাপারটা নিয়ে আলাপ করি। এলএনজি সংকট ইচ্ছা করে দীর্ঘায়িত করা হচ্ছে তার একটা প্রমাণ কিন্তু পাওয়া গেছে। সৌদির আরামকোর পাঠানো এলএনজিবাহী কার্গোকে পুরনো এবং ঝুঁকিপূর্ণ বলে খালাস করে নাই এক্সিলারেট মানে মার্কিন কোম্পানি। অর্থাৎ এটি থেকে সামিটের ভাসমান যে টার্মিনাল, এলএনজি টার্মিনাল, ওইখানে খালাস করা হয় নাই, এলএনজির খালাস করা হয় নাই। এলএনজির অভাবে সামিটের টার্মিনালও বন্ধ হয়েছে। সামিটের এলএনজি টার্মিনালের টেকনিক্যাল সাপোর্ট দেয় হইল আমেরিকান এক্সিলারেট। নতুন টার্মিনাল যদি হয় দেশে, দায়িত্ব কে পাবে? এক্সিলারেটের চান্সই সবচেয়ে বেশি। এখন কথা হলো সরকারকে ইনভলভ। সরকার প্রথমে এই যে খালাস হলো না, এটার কথা বলছিল যে বৈরী আবহাওয়ার কারণে খালাস করা যায় না। আসল কারণ এলএনজি খালাসে এক্সিলারেটরের আপত্তি, এবং সেই জাহাজ কিন্তু ফিরেও গেছে। তাহলে সরকার কেন প্রথমে ভুল তথ্য দিল? ভুল নাকি মিথ্যা কি বলবো। যাই হোক, অদ্ভুত ব্যাপার হলো 2021 সালেও এই ধরনের একটা কার্গোতে এলএনজি আসছিল ওই সামিটের ওখানে। এক্সিলারেট সেই সময় কিন্তু ওই কার্গো থেকে খালাস করেছিল। তাহলে এখন আপত্তি কেন? আর এর মধ্যেই জ্বালানি সংকট মোকাবেলা ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে 2029 সালের মধ্যে 3টা নতুন এলএনজি টার্মিনাল নির্মাণের ঘোষণা সরকার দিছে। শব্দগুলো খুব পরিচিত। বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ আইন মনে আছে? সেই কালো আইন, যে আইনে হাসিনার আমলে রেন্টাল, কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের একের পর এক লাইসেন্স দেওয়া হয়েছিল, যেগুলো দিয়ে সামিটদের বড়লোক বানানো হয়েছিল। আর আওয়ামী লীগ আমলে ক্যাপাসিটি চার্জের নামে দেওয়া হয়েছিল 1 লাখ কোটি টাকারও বেশি
সরকার বদলাইছে 2বার, কিন্তু ক্যাপাসিটি চার্জ কিন্তু সরকার দিয়েই যাইতেছে। লোডশেডিং এর রেকর্ড, কোথাও কোথাও 18 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ নাই, আর বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বসায় রেখে ক্যাপাসিটি চার্জ এখনো দেওয়া হচ্ছে। কিন্তু বিদ্যুৎ সংকট আর এখন গ্যাস সংকটকে কাজে লাগিয়ে চলছে এলএনজি টার্মিনাল নির্মাণ আর আমদানির লবি। আর যেটা বলছিলাম, নতুন এলএনজি টার্মিনাল স্থাপন করলে এক্সিলারেটরের পাওয়ার সম্ভাবনাই বেশি। আর প্রতিমন্ত্রী সাহেব বলতেছেন দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে কিছু করা হবে না। আচ্ছা, হঠাৎ করে দেশের স্বার্থ বিকিয়ে দেওয়া না দেওয়ার প্রশ্ন কই থেকে আসলো? একটা বড় কাহিনী হয়েছে এর মধ্যে, আমরা অনেকেই খেয়াল করি নাই, সেটা অলরেডি হয়ে গেছে। সেই আলাপ দিয়েই শেষ করব। তার আগে যে ঘটনাগুলো ঘটতেছে এর মধ্যে সেইটা একটু বলি। ঘটনা আসলে কি? কানাডিয়ান একজন লেখক আছে, সিনেমা বানায়, নির্মাতা, মানে চলচ্চিত্র নির্মাতা নমি ক্লেইন। তার একটা বই আছে, বিখ্যাত বই, দ্য শক ডক্ট্রিন, দ্য রাইজ অফ ডিজাস্টার ক্যাপিটালিজম। সেই বইয়ের আলাপ হইল, কোনো দেশে যদি প্রাকৃতিক কিংবা মানব সৃষ্ট কোনো দুর্যোগ হয়, তাহলে সেই সুযোগে সেখানে নানা ধরনের অর্থনৈতিক তৎপরতা শুরু করা যায়। নানা রকম অর্থনৈতিক তত্ত্বের পরীক্ষা নিরীক্ষা চলে, আবার নতুন নতুন প্রকল্প নেওয়া যায়। নমি ক্লেইন বলতেন যে এসব তত্ত্ব এবং প্রকল্প হয়তো সাধারণ অবস্থায় মানুষ গ্রহণ করতো না, এমনকি হয়তো তীব্র প্রতিবাদও করতো, কিন্তু প্রচণ্ড বিপর্যয় যখন, তখন ওই বিপর্যয়ের মধ্যে থাকা মানুষ এগুলো খুব সহজে মাইনে নেয়, এমনকি এটা সমর্থন করে, নতুন টার্মিনাল বানানো দরকার। এইটাকেই নমি বলছে ডিজাস্টার ক্যাপিটালিজম বা বিপর্যয় কেন্দ্রিক পুঁজিবাদ। নমির পর একজন অস্ট্রেলিয়ান জার্মান অনুসন্ধানী সাংবাদিক এবং লেখক, ওনার নাম হচ্ছে অ্যান্টনি লোয়েনস্টেইন, 2015 সালে একটা বই লিখছিলেন, ডিজাস্টার ক্যাপিটালিজম মেকিং এ কিলিং আউট অফ ক্যাটাস্ট্রফি। উনি বলছেন বিপর্যয় কেন্দ্রিক পুঁজিবাদ যতটা না প্রাকৃতিক দুর্যোগ থেকে হয়, তার থেকে অনেক বেশি হচ্ছে মানব সৃষ্ট। মিলা যায়, তাই না? এইবার দেখি আসল কাহিনী, এর মধ্যে ভেতরে ভেতরে কি ঘটে গেছে। টিকে গ্রুপ নামে একটা ব্যবসায়ী গ্রুপ আছে, না এটা তারেক রহমান গ্রুপ না, এটা এমনিতে টিকে গ্রুপ। তারা রিফাইনারি হিসেবে অকটেন সাপ্লাই করে। তাদের সুপার পেট্রোকেমিক্যালের বর্তমান রিফাইনারির বার্ষিক পরিশোধন ক্ষমতা 5 লাখ টন। একটু হিসাবগুলো মনে রাখি। এই যে দেশে ভয়াবহ জ্বালানি সংকট চলছে, এই সময় টিকে গ্রুপ চাহিদা অনুযায়ী পিপিসিকে অকটেন সরবরাহ করে নাই। আবার এদের অকটেনের মানও ভালো না, অনেক অভিযোগ আছে। তাহলে কি করা উচিত? তাদের অনুমোদন বন্ধ করা নাকি অন্য কিছু? কারণ হয়েছে কি, সেই টিকে গ্রুপকে এখন দেয়া হচ্ছে 22 লাখ টন পরিশোধনের অনুমোদন, এই ক্রাইসিসের সময় যারা সরবরাহ করে নাই। কেন? কারণ জ্বালানি সংকট। টিকে এখন নতুন আরেকটা বড় রিফাইনারি স্থাপন করতেছে, 2027 সালের মার্চে নির্মাণ শেষ হবে। এইটা রিফাইন করবে 17 লাখ টন, 17 আর আগের 5, মোট 22 লাখ টন। দেশে প্রতি বছর জ্বালানি তেলের চাহিদা মোটামুটি 65 লাখ টন। মানে রাষ্ট্রীয় মালিকানাধীন একটা আছে ইস্টার্ন রিফাইনারি, তাদের ক্ষমতা 15 লাখ টন। অনেকদিন থেকে কথা হচ্ছে যে ইস্টার্ন রিফাইনারি মানে সরকারিটার ক্যাপাসিটি 30 লাখ টন বাড়ানো যায়, বাড়ানোর দরকার। প্রজেক্ট প্রপোজালও রেডি করা আছে, অনেক আগে থেকে শুনতেছি আমরা, কিন্তু অর্থের নাকি অভাব, এই কারণে প্রকল্পটি করা যাচ্ছে না, আটকে আছে। আর বেসরকারি খাতে বিভিন্ন গ্রুপ রিফাইনারি স্থাপন করছে। বোঝা যাচ্ছে কি, ইস্টার্ন রিফাইনারি মানে সরকারি রিফাইনারির প্রকল্পটি আটকে কেন আছে, এর উদ্দেশ্য কি? আর ডিজেল আমদানি এবং সরবরাহের একটা বড় অংশ বেসরকারি খাতে দেয়ানটা তো মোটামুটি ফাইনাল করছে সরকার। মন্ত্রীমশাই এর পক্ষে সাফাই গাইছেন সুযোগ পাইলেই। পেট্রোল পাম্পের লাইন দেখে নাকি তার বুক ফেটে কষ্ট হইতেছে জনগণের জন্য। তাই বেসরকারি খাত মানে ব্যবসায়ীদের হাতে দিতে হবে। কথা হলো, যদি বসুন্ধরা বা অন্য কোনো ব্যবসায়ী গ্রুপ পারে, তাহলে সরকারের সমস্যা কি? ব্যবসায়ীরা কি ডিজেল বাংলাদেশে বানাবো? বাংলাদেশে তো বানাবে না, চায়না থেকে ইম্পোর্ট করবে। চায়না থেকে ইম্পোর্ট করবে না, সরকার যেখান থেকে আনে ব্যবসায়ীরা ওই জায়গা থেকে আনবে। যাই হোক, বাকিটা এবার আপনারা মিলায় নেন, পুরো কাহিনীটা আসলে কোন জায়গায় ঘটতেছে। এই যে এত ক্রাইসিস আমরা দেখতেছি, গ্যাস নাই, তার আগে তেল ছিল না, ডিজেল আমদানির জন্য বেসরকারি খাতে দেওয়া লাগবে, কিংবা এই যে একের পর এক ক্রাইসিস। কারণ যেহেতু মানে গ্যাস নাই, গ্যাস না থাকার কারণে এখন বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না জন্য আপনার লোডশেডিং কোথাও কোথাও 16 ঘন্টা 18 ঘন্টা পর্যন্ত হয়ে গেছে। এবং শিল্পাঞ্চলগুলো মোটামুটি বন্ধ একরকম, মানে গাজীপুর নারায়ণগঞ্জের অবস্থা তো ভয়াবহ। এবং এর ফলে যদি গার্মেন্টস শিল্প ধ্বংস হয়ে যায়, তাহলে দেশের অর্থনীতি কোথায় যায় দাঁড়াবে? গার্মেন্টস শিল্প একটা হিসাব, মানুষ মনে করে যে গার্মেন্টস দিয়ে আমাদের রেমিটেন্স মানে বিদেশি ডলার আসে, আমাদের রিজার্ভ বাড়ে। কিন্তু এখানে কিন্তু শুধুমাত্র রিজার্ভ বাড়ার ব্যাপার না। ধরেন মানে বিদেশে যারা থাকে তারা রেমিটেন্স পাঠান, ওইটা কিন্তু একদম ছাক্কা। কারণ আপনার ধরেন $10 যদি আসে, ওই $10 দেশেই থাকে। কিন্তু যদি গার্মেন্টসের $10 আপনার এলসি হয়, এই $10 কিন্তু থাকে না।
এর মধ্যে $6 আবার আমরা চায়নায় পাঠাই, সেখান থেকে আবার ওই গার্মেন্টসটা তৈরির যে পণ্য, কাপড় কিংবা অন্যান্য বাটন জিপার যাই যাই আছে, এগুলো আবার আমরা আমদানি করি, তাহলে আমাদের থাকে কিন্তু $4। তাহলে আপনার একটা হিসাব হইতে পারে যে আসলে গার্মেন্টস এত বেশি তো না, যত বড় দেখা যায় এত বেশি তো আসলে আমাদের রিজার্ভে বাড়ে না। কিন্তু ইম্পর্টেন্ট আর একটা জায়গা আছে, সেটা হচ্ছে কর্মসংস্থান। কর্মসংস্থান এর সাথে কত কোটি মানুষ ইনভলভ, চিন্তা করেন। যদি গার্মেন্ট শিল্প দেশ থেকে চলে যায়, মানে দেশে যদি গার্মেন্ট শিল্পের বিপর্যয় ঘটে, তাইলে এই মানুষগুলোর কি হবে? আর কর্মসংস্থান যদি না থাকে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হবে, খুব স্বাভাবিক ব্যাপার। যে মানুষের কাজ থাকবে না, সেই মানুষ অপরাধে যুক্ত হবে, সিম্পল হিসাব। ফলে দেশের আইন শৃঙ্খলার স্থিতিশীলতার জন্য কিন্তু আপনার কর্মসংস্থান দরকার, কর্মসংস্থানের জন্য দেশে গার্মেন্ট শিল্প দরকার, আর গার্মেন্ট শিল্পের জন্য গ্যাস দরকার, গ্যাস নাই। এখন এই সব ক্রাইসিস মিলে আপনি বেসরকারি খাত আর হচ্ছে বিদেশি কোম্পানি, ঘুরে ফিরে আপনি ওই জায়গায় যাচ্ছেন। মানে যে মাঝে মাঝে অনেকে এখন বলতে শুরু করছে যে সবই যখন বেসরকারি, তাহলে সরকারটা কেন সরকারি থাকবে, সরকারটাও বেসরকারি খাতে চলে যাক, মানে এরকম একটা পরিস্থিতি। কিন্তু এর মধ্যে আবার নতুন করে ঢুকছে বিদেশি কোম্পানি, আবার আমেরিকার সাথে চুক্তির ব্যাপার তো আছেই। ফলে সব মিলে পরিস্থিতিটা যতটা আসলে আমরা সিম্পল হইতে দেখতেছি যে আসলেই গ্যাস নাই, গ্যাস আসলেও নাই, নাকি গ্যাস যাতে না থাকে সেই ব্যবস্থাটা গত কয়েক মাস ধরে করা হয়েছে, যাতে নতুন করে এই যে মন্ত্রী সাহেব যে ঘোষণা দিলেন যে 27 সালের মধ্যে না 29 সালের মধ্যে 3টা নতুন টার্মিনাল বানাবেন, আবার 27 সালের মধ্যে এখন নতুন করে টিকে গ্রুপ তারা একটা রিফাইনারি স্থাপন করতেছে, সেখানে আবার 17 লাখ টন রিফাইন করার অকটেন সাপ্লাই করার একটা অনুমোদন দেওয়া হচ্ছে। এই সব সিস্টেমটা যাতে আসলে জনগণ মেনে নেয়, ঠিক যেভাবে মানে যখন ওই যে আপনার বিদ্যুৎ এবং জ্বালানি দ্রুত সরবরাহ আইন, সেই কালো আইন, ইমডেমনিটি অ্যাক্ট যেটাকে আমরা বলি, সেটা যখন করা হয়েছিল, তার আগে ভয়াবহ লোডশেডিং পরিস্থিতি। ফলে ওইটা যখন করা হয়েছে এবং তারপর যখন মানুষ ওই কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র আসার পরে বিদ্যুৎ ঠিকঠাক মতো পাইছে, তো মানুষ কিন্তু খুশি ছিল, কারণ একটা ক্রাইসিস তৈরি করার পর আপনি মানুষের অনুমোদন আলটিমেটলি নিয়ে নিছেন। কিন্তু তারপর এই এতগুলা বছরে বোঝা গেছে যে এর মধ্য দিয়ে আসলে জনগণের টাকা কিভাবে শেখ হাসিনার আমলে তার নিজের অলিগারদের তিনি আসলে একরকম বিলাই দিচ্ছেন, মানে ভাগ বাটোয়ারা করেছেন, তোমার কত লাগবে, তোমার কত লাগবে। এবং এগুলো তো আলটিমেটলি আবার ঘুরে ফিরে সেই শেখ পরিবারের কাছে গেছে, এগুলো সব হিসাব নিকাশ এখন আমরা জানি। ফলে আবারও একটা নতুন করে ক্রাইসিস তৈরি করে কি এই যে নতুন আইন, শব্দগুলাও মানে মন্ত্রী সাহেবরা যেসব শব্দ এখন ব্যবহার করতেছেন, ওই শব্দগুলাও কিছুটা মিলে যায়। ফলে ভয় পাচ্ছি, এই যে ভয় পেয়ে আসলে নতুন করে কথা বলতে শুরু করলাম, এরকম ভয় পাচ্ছি যে মানে পরিস্থিতিটা হাসিনার আমল যেভাবে 15.5 বছরে এমন একটা ভয়ঙ্কর জায়গায় চলে গেছিল, আবার ওরকম কোনো দিকে কি যাব? যাই হোক, ভালো থাকবেন। এখন থেকে নিয়মিত আশা করি ইনশাল্লাহ দেখা হবে, কথা বলবো। আর যদি খুব বেশি সমস্যা না হয়, শুরুতেই বলছিলাম যে খুব বেশি যদি কোনো সমস্যা না থাকে, তাহলে একটু শেয়ার করেন আর কি, অল্প কিছুদিন, জাস্ট মানে ওই অ্যালগোরিদমটা যাতে ব্যাক করে আর কি। মানে আমি আগে কখনোই আমার লাইফে, মানে আমার ভিডিও যখন আমি নিয়মিত করতাম, কখনোই বলি নাই যে চ্যানেল সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব এখনো করার দরকার নাই, কিন্তু এই কাজটা করলে একটু হেল্প হয়। খোদা হাফেজ।